গুড ইংলিশ টিউটোরিয়ালস। আমার এই গুড ইংলিশ টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা আল্লাহর রহমতে খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, যাই হোক না কেন, আমরা কথা বেশি না বাড়িয়ে আমার আজকের যে টপিকসটা থাকবে আপনাদের জন্য প্রিপোজিশন অফ টাইম, অর্থাৎ সময়ের ক্ষেত্রে আপনি কোন কোন প্রিপোজিশন ইউজ করবেন। তো ভিউয়ার্স, আমার প্রিপোজিশনে নিয়ে একটা ক্লাস দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখলে বুঝতে পারবেন বা একটু দেখে নেবেন যে প্রিপোজিশন কাকে বলা হয় আর প্রিপোজিশনের মানে এখানে কি করা আছে, ওখানে বিস্তারিতভাবে মানে ডেফিনেশন এবং এর ক্লাসিফিকেশনটা দেওয়া আছে। তো ভিউয়ার্স, আজকে তারও আবার এই যে প্রিপোজিশনকে বিভিন্ন সেন্সে আমরা ইউজ করি, প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ ডাইরেকশন। ভিউয়ার্স, তো আজকে আমি যেটা শেখাবো প্রিপোজিশন অফ টাইম। তো ভিউয়ার্স, এই ভিডিওটা, তবে এই ক্লাসটা আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক বড় ক্লাস, ঠিক আছে? তো আপনারা ক্লাসটাকে কিন্তু স্কিপ করে কিন্তু এই দেখবেন না, ঠিক আছে? বা টেনে টেনে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই ক্লাসটার দ্বারা আপনারা অনেকটাই উপকৃত হবেন, ঠিক আছে? প্রিপোজিশন কোন কোন ক্ষেত্রে কোন প্রিপোজিশনগুলো, সময়ের ক্ষেত্রে কোন কোন প্রিপোজিশনগুলোকে ইউজ করবে। তো ভিউয়ার্স দেখেন, আমি প্রথমে এখানে লিখে রেখেছি প্রিপোজিশন অফ টাইম। তো প্রিপোজিশন অফ টাইম সেই ক্ষেত্রে দেখেন ইন, অ্যাট, অন, বাই, ফর, সিন্স। দেখতে পাচ্ছেন ইন, অ্যাট, অন, বাই, ফর, সিন্স, ডিউরিং, while, from, to, within, since, for, since ভার্সেস for, ঠিক আছে? আফটার, বিফোর, টু, পাস্ট। তো ভিউয়ার্স, এই যে এতগুলো প্রিপোজিশন, এগুলো প্রিপোজিশন অফ টাইম, কিন্তু কোন কোন সময়ের ক্ষেত্রে আপনি এই প্রিপোজিশনগুলো ইউজ করবেন বা কখন ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন, বিস্তারিতভাবে আপনারা দেখতেই থাকুন। নেক্সট আমরা চলে যাচ্ছি প্রিপোজিশন অফ টাইমের ইনের আলোচনাতে, ঠিক আছে? আমি আজকে ইনটা আগে শিখাই। তো কোন কোন সেন্সে আপনি ইন ব্যবহার করবেন। তো দেখেন, আপনাকে ইনটা অবশ্যই ব্যবহার করতে হবে ইউজ অফ ইন। ইনের ক্ষেত্রে প্রিপোজিশন অফ টাইম, ইউজ অফ ইন, ঠিক আছে? আমি পি ও টি দিয়ে দিলাম, মানে এটা প্রিপোজিশন অফ টাইম, অন্য কোনো কিছু ভাববেন না, ঠিক আছে? হয়তো আপনারা বলে দিবেন যে পটেটো, অনিয়ন, টমেটো, এটা বলবেন না, ঠিক আছে? এটা প্রিপোজিশন অফ টাইম। কোন কোন ক্ষেত্রে এই প্রিপোজিশন অফ টাইম, ইউজ অফ ইন, ইনটাকে কোন সময় কোন কোন সময়ের ক্ষেত্রে আপনি ইউজ করবেন। তো এক নম্বর আমি লিখছি, দেখেন আমরা ইন ইউজ করব পার্টস অফ ডে, পার্টস অফ ডে, অর্থাৎ দিনের অংশ বোঝাতে হ্যাঁ ইন ব্যবহার করা হয়। যেমন ইন দা হ্যাঁ ইভিনিং, ইন দা মর্নিং, হ্যাঁ ইন দা মর্নিং, তারপরে ইন দা আফটারনুন, ঠিক আছে? এটা হচ্ছে পার্টস অফ ডে, অর্থাৎ দিনের অংশ বোঝাতে সেই ক্ষেত্রে হ্যাঁ ইন ব্যবহার করা হয়। তো ভিউয়ার্স, আপনারা এবারে প্রশ্ন করবেন যে স্যার, তাহলে নুন মানে দুপুর, এটাও তো দিনের একটা অংশ। তো ভিউয়ার্স, একটু ব্যতিক্রম নিয়ম আছে, আপনারা প্রথম থেকে তবে শেষ পর্যন্ত দেখতে থাকুন কখন অ্যাট কখন ইন হ্যাঁ ব্যবহার করা হয়। ইনশাআল্লাহ আপনাদেরকে আজকে প্রিপোজিশন অফ টাইম এই ক্লাসে ইনশাআল্লাহ একদম সমস্ত আপনাদের কনফিউজকে ক্লিয়ার করে দেব। ওকে, তো আপনারা দেখতে থাকুন, একদম স্কিপ করবেন না। নেক্সট, সপ্তাহের ক্ষেত্রে অর্থাৎ উইকস যখন সপ্তাহ বোঝাবে, যেমন ধরেন হ্যাঁ ইন কামিং উইকস, ঠিক আছে? ইন 2 উইকস, ওকে? ইন কামিং উইকস, ইন 2 উইকস, ইন 3 উইকস, ইন 5 উইকস, হ্যাঁ এইগুলো মানে কি বলবো, কামিং উইকস, ইন 2 উইকস, 2 সপ্তাহের মধ্যে, হ্যাঁ কামিং উইকস আগমন সপ্তাহের মধ্যে, ঠিক আছে? এরপরে দেখেন 3 নাম্বার, আপনি যেই ক্ষেত্রে মানে ইনটাকে ইউজ করবেন সেটা হচ্ছে দেখেন সিজনস,
অর্থাৎ ঋতুর ক্ষেত্রে আপনি ইন ব্যবহার করতে পারেন, যে কোনো ঋতু। ইন উইন্টার, ইন উইন্টার, হ্যাঁ, ইন কি বলবো সামার, ইন উইন্টার, ইন সামার, ইন লেট সিজন, ইন স্প্রিং। হ্যাঁ, আমি দুটা করে জাস্ট উদাহরণ দিয়ে যাচ্ছি। সিজনের ক্ষেত্রে আপনি কিন্তু ইন ব্যবহার করবেন, ঠিক আছে। তারপরে দেখেন 4 নাম্বার মাস, মান, মান অর্থাৎ মাস বোঝাতে ভিউয়ার্স আপনি ইন ব্যবহার করবেন। মাস বোঝাতে যেমন ইন জানুয়ারি, হ্যাঁ, ইন জুন, ইন মার্চ, হ্যাঁ, ইন এপ্রিল, এপ্রিল। তারপরে দেখেন ভিউয়ার্স, ঠিক আছে, ইয়ার অর্থাৎ বৎসর বোঝাতে ইন ব্যবহার করা হয়। যেমন হ্যাঁ, ইয়ার্স লিখে দিচ্ছি আমি, ইয়ার্স অর্থাৎ বৎসরের ক্ষেত্রে, যেমন বা সালের ক্ষেত্রে, যেমন ইন 1997, in 2020, in 2019, 1997, 2020, এমনি যখন সাল হয়ে যাবে সেই ক্ষেত্রে ইন ব্যবহার করব। তারপরে দেখেন ভিউয়ার্স, ডিকেডস, ডিকেডস, ডিকেডস মানে দশকের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব, ঠিক আছে। যেমন ইন 1997 এরপরে এস, ইন 1922 তারপরে এস, ঠিক আছে। এভাবে আপনি করতে পারেন সহজেই। নেক্সট, তারপরে দেখেন 7 নাম্বার পিরিয়ডস অফ টাইম, পিরিয়ডস অফ টাইম বোঝাতে ইন ব্যবহার করা হয়। পিরিয়ডস অফ টাইম মানে ইন ফিউচার, সরি, ইন ফাস্ট। তো ভিউয়ার্স আবার বলবেন না যেমন ইন প্রেজেন্ট, একটু ব্যতিক্রম নিয়ম আছে, ঠিক আছে। তারপরে ভিউয়ার্স সেঞ্চুরির ক্ষেত্রে অর্থাৎ শতাব্দীর ক্ষেত্রে, যেমন ইন 1919 সেঞ্চুরি, ইন 1920 সেঞ্চুরি, ওকে। দেখেন পার্টস অফ ডে, ঠিক আছে। পার্টস অফ ডে অর্থাৎ পার্টস অফ ডে মানে কি, মানে দিন বোঝাতে, হ্যাঁ, বা দিনের অংশ বোঝাতে, যেমন ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন। তারপরে উইকস, ভিউয়ার্স মনে রাখবেন উইকস মানে সপ্তাহ বোঝাতে, যেমন ইন কামিং উইকস, ইন 2 উইকস, ইন 5 উইকস, 3 উইকস, 1 উইকস, হ্যাঁ, বা ইন এ উইকস। সিজন অর্থাৎ ঋতুর ক্ষেত্রে, ইন উইন্টার, ইন সামার, ঠিক আছে, ইন কি বলবো লেট সিজন, ইন অটাম। তারপরে মান্থ, ইন জানুয়ারি, ইন এপ্রিল, ইন মার্চ, ইন জুলাই। ইয়ার সাল বোঝাতে, in 1997, in 2000, in 19,000, in 1997, in 2020, in 2019। ডিকেডস অর্থাৎ দশকের ক্ষেত্রে, ডিকেডস মানে দশক, দশকের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। in 1997 এস, in 1900, in 2000, 20 এস, 2020 এস। তারপরে ভিউয়ার্স দেখেন পিরিয়ডস অফ টাইম, ইন দ্য ফিউচার, ইন দ্য ফাস্ট, ওকে। নেক্সট আমি যেটা আবার বললাম যে আপনার অটামের এর ক্ষেত্রে আর কি, মানে সেঞ্চুরি অর্থাৎ শতাব্দীর ক্ষেত্রে, যেমন আপনি বলতে পারেন ইন 1919 সেঞ্চুরি, হ্যাঁ, ইন কি বলবো মানে 2020 সেঞ্চুরি, হ্যাঁ, ইন 16 সেঞ্চুরি, ইন 17 সেঞ্চুরি, এক্ষেত্রে আপনি ইন ব্যবহার করবেন। তো নেক্সট ভিউয়ার্স আমরা এরপরে যেটা দেখব সেটা হচ্ছে ইউজ অফ অ্যাটের ব্যবহার। আপনি কখন অ্যাট ইউজ করবেন, কখন আপনি অন ইউজ করবেন। তো আপনাকে মনে রাখতে হবে অন আমরা সেই ক্ষেত্রে ইউজ করব, আমি তো ও লিখে দিচ্ছি, অন ইউজ অফ
অন, আপনি অন কখন ইউজ করবেন? ঠিক আছে, এক নাম্বার আপনাকে অন ইউজ করতে হবে ডে বা মানে কি বলবো দিনের অংশ বোঝাতে। ঠিক আছে, ডে মানে দিনের অংশ বোঝাতে। ঠিক আছে, সরি, ডে মানে দিনের নয়, দিন বোঝাতে। যেমন অন সানডে, আমি লিখে দিচ্ছি ডে, দিন বোঝাতে আমরা অন ব্যবহার করব। যেমন অন সানডে, অন মানডে, অন টুইসডে, ঠিক আছে, এইগুলো দিন বোঝাতে আমরা কি ব্যবহার করব? অন ব্যবহার করব। তারপরে নেক্সট ভিউয়ার্স, আমরা অন এই ক্ষেত্রেও ব্যবহার করব ডে প্লাস পার্টস অফ ডে, ডে সরি ডে প্লাস পার্টস অফ ডে। আমরা ডে প্লাস পার্টস অফ ডে, যেমন অন ফ্রাইডেজ, অন ফ্রাইডে মর্নিং, অন সানডে, সানডে নাইট। ঠিক আছে, অন ফ্রাইডে মর্নিং, অন সানডে নাইট, অন স্যাটারডে ইভিনিং, অন স্যাটারডে নুন, অন মানডে নুন। এভাবে আপনি কিন্তু মানে ডেও থাকবে সেখানে, দিনের নামও উল্লেখ করা থাকবে, আর পার্টস অফ ডে মানে দিনের সময়টাও থাকবে, যে ওই দিনের ওই সময়টা মানে কি শুক্রবারের সকালবেলা। ঠিক আছে, মানে কি রবিবারের রাত্রেবেলা, সেই ক্ষেত্রে আমরা অন ব্যবহার করবো। তো অনেকে বলে যে নাইটের আগে আর ব্যবহার করাই না, এটা কিন্তু 100% সত্য না। তারপরে দেখেন আমরা সেই ক্ষেত্রে অন ব্যবহার করব। তারপরে তো আপনাকে মনে রাখতে হবে ডেট। ঠিক আছে, ডেট বা তারিখের ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। যেমন অন 2 জুন, অন 3 জানুয়ারি, অন 3 জানুয়ারি। ওকে, মানে যে কোনো ক্ষেত্রে আর আপনি বলতে পারেন। ঠিক আছে, যেমন অন দ্য ফার্স্ট, যেমন আবার অন দ্য ফার্স্ট ডে, অন দ্য 17th মার্চ, অন দ্য 17th মার্চ। আমি আর লিখলাম না, জাস্ট বলে দিলাম। তারপরে ভিউয়ার্স মনে রাখতে হবে আপনাকে স্পেসিফিক ডে, স্পেসিফিক ডে অর্থাৎ সুনির্দিষ্ট দিনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অন ব্যবহার করব। সেখানে কি দেখেন, সুনির্দিষ্ট দিন, তার সঙ্গে ডে উল্লেখ থাকবে। যেমন অন ঈদ ডে, ঈদ ডে, অন, ঠিক আছে, অন ঈদ ডে, অন ক্রিসমাস ডে। ঠিক আছে, অন নিউ ইয়ার ডে। স্পেসিফিক ডে এবং এর সঙ্গে কি উল্লেখ করা থাকবে? ডে উল্লেখ করা থাকবে, মানে ঈদ ডে। এটা একটা ছুটি, মানে কি বলবো, আপনি বলতে পারেন হলিডের ক্ষেত্রে হলিডে প্লাস তার সঙ্গে কি ডে উল্লেখ করা থাকবে। ভিউয়ার্স যদি এখানে ডে যদি না থাকতো সেই ক্ষেত্রে আমি অ্যাট ইউজ করতাম। যেমন মনে রাখা উচিত, এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, যদি এমনি বলা হয় যে ঈদ, ঠিক আছে, ক্রিসমাস, নিউ ইয়ার, এই ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাট ব্যবহার করবেন। কিন্তু যদি ঈদের পরে যদি ডে উল্লেখ করা থাকে, যে ঈদ ডে, ক্রিসমাস ডে, নিউ ইয়ার ডে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু অন ব্যবহার করতে হবে। যদি এই যে ঈদ ডে, অন মানে নিউ ইয়ার ডে, এইগুলো যদি না থাকে, যদি শুধুমাত্র মানে শুধুমাত্র যদি ঈদ থাকে, নিউ ইয়ার থাকে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাড ব্যবহার করতে হবে। ঠিক আছে, আর যদি ডে থাকে, ঈদ ডে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অন ব্যবহার করতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন। ঠিক আছে, তো নেক্সট তারপরে আমরা চলে যাই ডে প্লাস পার্টস অফ ডে। আপনি এটাও বুঝতে পারলেন, স্পেসিফিক ডে এর ক্ষেত্রে আপনি এটা বুঝতে পারলেন। আর একটা কি করি, ভিউয়ার্স এটাকে আপনি স্পেসিফিক ডেও বলতে পারেন, অথবা আপনি হলিডেও বলতে পারেন। ঠিক আছে,
হলিডে, এটা আপনি স্পেসিফিক ডে আবার হলিডে, আবার ওই ক্ষেত্রেও অন ব্যবহার করা যায়, স্পেসিফিক ডে, SPECI স্পেসিফিক ডে। ঠিক আছে, স্পেসিফিক ডে যেমন আরো আছে, যেমন অন মাই বার্থডে, অন মাই বার্থডে, অন দ্যাট ডে, দ্যাট ডে, অন ফিক্সড ডে। ওকে ভিউয়ার্স, এভাবে আপনি সহজেই কিন্তু করতে পারবেন। তো যারা আমার ভিডিওটা দেখছেন তারা স্ক্রিনশট করে রেখে দেবেন, যারা আমার ভিডিওটা দেখছেন তারা স্ক্রিনশট করে রেখে দেবেন। হ্যাঁ, তারপরে দেখেন আমরা অ্যাটের ব্যবহার। শব্দের শেষে অনেকে বলে যে এ তে অন্ত্যেস্ত, তো এইগুলো যখন থাকে সেই ক্ষেত্রে কি আমরা সর্বদা কি মানে কি বলবো অ্যাড ব্যবহার করি, এখানে ইনো ব্যবহার করা হয়। তো মনে রাখতে হবে, হ্যাঁ, ইউজ অফ অ্যাড কখন আপনি ব্যবহার করবেন, কোন কোন সেন্সের ক্ষেত্রে। আমি এবার লিখে রেখেছি দেখেন, ক্লক টাইম, ঠিক আছে, ক্লক টাইমের ক্ষেত্রে আপনি অ্যাড ব্যবহার করবেন, যেমন at 6 AM, at 12 o'clock, at 12:30, ঠিক আছে, মানে 11:30। তারপরে দেখেন, হ্যাঁ, স্পেসিফিক টাইম, অর্থাৎ মনে রাখবেন স্পেসিফিক টাইম, স্পেসিফিক টাইম মানে আপনাকে মনে রাখতে হবে সুনির্দিষ্ট সময় বোঝাতে, যেমন অ্যাট মিড ডে, অ্যাট নুন, অ্যাট ডন, ঠিক আছে, অ্যাট লাঞ্চ টাইম, কথা বোঝা গেল, অ্যাট লাঞ্চ টাইম, অ্যাট মিডনাইট, অ্যাট বেড টাইম, অ্যাট ডিনার, অ্যাট সানরাইজ, অ্যাট সানসেট, অ্যাট ব্রেকফাস্ট। তো ভিউয়ার্স, এভাবে আপনি সহজেই কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তো এই ওয়ার্ডগুলো আপনি যেখানেই দেখতে পাবেন সেখানেই কিন্তু আপনি অ্যাট লাগাবেন, ঠিক আছে। তো এরপরে আপনাকে সাম এক্সপ্রেশন আমি কিছু মানে আপনাকে ভিজ দিচ্ছি, যেগুলো আপনাকে অবশ্যই কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। দেখেন আমি এখানে লিখছি, সাম এক্সপ্রেশন আমি এখানে লিখে দিচ্ছি। সাম এক্সপ্রেশন কিছু, হ্যাঁ, আমি দিচ্ছি এখানে, যেমন হ্যাঁ, অ্যাট নাইট। তো সবসময় এর ক্ষেত্রে কিন্তু আপনি এ করবেন না। তারপরে অ্যাট ক্রিসমাস, ক্রিসমাস, হ্যাঁ, অ্যাট ক্রিসমাস। তারপরে কি বলবো, অ্যাট নিউ ইয়ার, অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট। তারপরে অ্যাট মোমেন্ট, অ্যাট সেম টাইম, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট উইকেন্ড, অ্যাট উইকেন্ড, ঠিক আছে, অ্যাট উইকেন্ড। তারপরে কি বলবো, অ্যাট স্টার, হ্যাঁ, এইগুলো। তারপরে আরো আছে, যেমন কি বলবো, অ্যাট স্টার, অ্যাট ঈদ, অ্যাট ঈদ। তো ভিউয়ার্স, আপনাকে মনে রাখতে হবে যে অ্যাট নাইট, অ্যাট ক্রিসমাস, এই যে অ্যাট ক্রিসমাস, অ্যাট ঈদ, এইগুলোর পরে যদি এখানে ডে বসানো থাকে, অ্যাটের পরে যদি মানে ক্রিসমাসের পরে যদি ডে বসানো থাকে, সেই ক্ষেত্রে আপনি আর অ্যাট ব্যবহার করতে পারবেন না, অন ব্যবহার করবেন, ঠিক আছে। অ্যাট ঈদ, ঈদের পরে যদি এখানে ডে বসানো থাকে, সেই ক্ষেত্রে আপনি আর ঈদ মানে অ্যাড ব্যবহার করতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অন ব্যবহার করতে হবে। হ্যাঁ, অ্যাট নিউ ইয়ার, এই যে নিউ ইয়ার আছে, এটার পরে এই তিনটা মনে রাখতে হবে আপনাকে, এই তিনটা, এই যে তিনটা আছে, এই তিনটার পরে যদি আপনার, ঠিক আছে, ডে বসানো থাকে, সেই ক্ষেত্রে আপনি আর অ্যাড বসাতে পারবেন না, অন ব্যবহার করতে হবে। এখানে ডে বসানো নাই বলে আমি অ্যাড ব্যবহার করছি, অ্যাট নিউ ইয়ার, অ্যাট ঈদ, অ্যাট ক্রিসমাস, ঠিক আছে। আর এইগুলো আপনাকে মনে রাখতে হবে, এখানে এগুলো যেখানেই দেখবেন অ্যাড বসিয়ে দেবেন, অ্যাট নাইট, অ্যাট প্রেজেন্ট, অ্যাট মোমেন্ট, অ্যাট দ্য সেম টাইম, অ্যাট দ্য উইকেন্ড, অ্যাট স্টার, অ্যাট প্রেজেন্ট, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, অ্যাট দিস মোমেন্ট। তো ভিউয়ার্স, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, হ্যাঁ, ইউজ অফ বাই, প্রিপজিশন অফ টাইম, ইউজ অফ বাই।
বাই। তো ভিউয়ার্স দেখেন বাই আপনি কোন সেন্সে ইউজ করবেন, ঠিক আছে, তবু আমি লিখছি দেখেন নো লেটার দেন, নো লেটার দেন, অর্থাৎ নির্দিষ্ট সময় বোঝাতে, নির্দিষ্ট সময়ের, নির্দিষ্ট সময়ের মধ্যেই বোঝাতে, মধ্যে এমনি সেন্টেন্সটার মধ্যে ফোর্স পড়বে, নির্দিষ্ট সময়ের মধ্যেই বোঝাতে, বোঝাতে অ্যাট ব্যবহার করা হয়, মানে এর আগেও নয়, মানে নির্দিষ্ট সময়ের আগেও নয়, পরেও না, পরেও নয়, বা কোনোভাবে বিলম্ব নয়, মানে কোনোভাবে বিলম্ব নয়, মানে কি বলবো, নির্দিষ্ট সময়ের মধ্যেই বোঝাতে আমরা কি ব্যবহার করব, বাই ব্যবহার করব। যেমন এর আগেও নয় পরেও নয়, ঠিক আছে, এর আগেও নয় পরেও নয়, একদমই ঠিক নির্দিষ্ট সময়ের মধ্যে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি দেখেন, আই উইল, ঠিক আছে, রেস্ট দেয়ার, বাই আই উইল রেস্ট দেয়ার, আমি সেখানে পৌঁছাবো বাই 5 AM, মানে সকাল 5টার মধ্যে আমি সেখানে পৌঁছাবো, আমি সকাল 5টার মধ্যেই সেখানে পৌঁছাবো, মানে কি এই যে 5টা মানে কি 4:49, মানে 4:59 হবে না, আর কি 5:01 হবে না, ঠিক 5টার মধ্যেই সেন্টেন্সটার মধ্যে ফোর্স পড়বে, ঠিক আছে, আমি সকাল 5টার মধ্যেই সেখানে পৌঁছাবো, আমি কি বলবো, আমি ওই কি বলবো 10টার মধ্যেই ফিরে আসবো, আমি 10টার মধ্যেই ফিরে আসবো, আই উইল, ঠিক আছে, রিটার্ন, আমি 10টার মধ্যেই ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি এটা করছি, আমি 10টার মধ্যে আই ডিসাইডেড টু রিটার্ন বিকাল 10টার মধ্যে, ঠিক আছে, বাই বিকাল 10টা কখনো হয় না, যদিও কি বলবো বিকাল 4টার মধ্যে, বাই 4 PM, দেখতে পাচ্ছেন, এভাবে কিন্তু আপনি সহজেই কিন্তু করতে পারবেন, মানে সেন্টেন্সটার মধ্যে ভিউয়ার্স ফোর্স পড়বে, সেন্টেন্সটা কোনোভাবেই মানে এখানে বিলম্ব হবে না। যেমন আরেকটা ধরেন মানে বলছি, ভারত 2021-এ উন্নত হবে, ঠিক আছে, মানে কি 2021-এই উন্নত হবে, মানে 2020-তেও না 2022-এও না, ঠিক 2021-এর মধ্যেই, এই যে সেন্টেন্সটার মধ্যে দেখছেন ফোর্স পড়ছে, ঠিক আছে। যেমন উদাহরণ দেখেন, আরো একটা দিচ্ছি, ইন্ডিয়া উইল ডেভেলপ, ভারত উন্নত হবে বাই 2021 এর মধ্যেই কিন্তু ভারত কি হবে, উন্নত হবে, ঠিক আছে। যেমন ধরেন সে জুন মাসের মধ্যে তার কাজটা ফিনিশ করেছিল, ঠিক আছে, হি ফিনিশড হিজ ওয়ার্ক বাই জুন, মানে সে ফিনিশ করেছিল জুন মাসের মধ্যে। তো ভিউয়ার্স এই যে জুন মাস মানে কোনোভাবে এখানে বিলম্ব নয়, সে বিকাল 5টার মধ্যেই ফিরে আসবে, সে তা মানে বিকাল 4টার মধ্যেই ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিল, সে সেখানে সকালে গিয়েছিল, সকালে যাবে, ঠিক আছে, মানে সকাল 5টার মধ্যেই যাবে, এই যে টাইম আছে এরটার মধ্যেই ফোর্স পড়বে, যে 4টার আগে হবে না 4টার পরে হবে না, 5টার আগে হবে না 5টার পরে হবে না, ঠিক, মানে
কি বলে কোনোভাবেই যাতে বিলম্ব না হয়, কোনোভাবেই দেরি যাতে না হয়, সেই ক্ষেত্রে আমরা এমনি সেন্স বোঝালে আমরা বাই ব্যবহার করব। তো ভিউয়ার্স, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিউরিং ভার্সেস ওয়াইল। ঠিক আছে, আপনি ডিউরিং কখন ইউজ করবেন আর ওয়াইল কখন আপনি ইউজ করবেন। এরপরে আমরা যেটা দেখব ডিউরিং ভার্সেস ওয়াইল। দেখেন আমি নিয়মটা লিখে রেখেছি, কোনো কিছু চলাকালীন সময়ে কোনো কিছু ঘটা, অর্থাৎ একটা চলবে একটা ঘটবে, সেই ক্ষেত্রে ডিউরিং এবং ওয়াইল ব্যবহার করা হয়। মানে ভিউয়ার্স মনে রাখবেন, কোনো কিছু চলাকালীন সময়ে, ঠিক আছে, কোনো কিছু চলাকালীন সময়ে কোনো কিছু ঘটা, অর্থাৎ একটা চলবে একটা ঘটবে, এরকম সেন্স বোঝালে ডিউরিং আর ওয়াইল ব্যবহার করা হয়। তো পার্থক্য শুধু এটাই, দেখেন পার্থক্যটা আমি লিখে রেখেছি, ডিউরিং কখন ব্যবহার করবেন, ওয়াইল কখন ব্যবহার করবেন। ডিউরিং প্লাস নাউন, ওয়াইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, অথবা দেখেন ওয়াইল প্লাস ভি1 প্লাস আইএনজি। ঠিক আছে, সাবজেক্ট নাও থাকতে পারে। হ্যাঁ, তো আপনাকে এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে আর এই নিয়মটা মনে রাখতে হবে, কি না কোনো কিছু চলাকালীন সময়ে কোনো কিছু ঘটা, অর্থাৎ একটা চলবে একটা ঘটবে, এরকম সেন্স বোঝালে ডিউরিং বা ওয়াইল ব্যবহার করা হয়। কিন্তু আপনি ডিউরিং কখন ব্যবহার করবেন, ডিউরিং প্লাস নাউন, ঠিক আছে, আর ওয়াইল কখন ব্যবহার করবেন, ওয়াইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, অথবা ওয়াইল প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা ওয়াইল ব্যবহার করব। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরেন হি ফেল অ্যাসলিপ, ঠিক আছে, দেখেন হি ফেল asleep, he fell asleep during the movie. He fell asleep during the movie. দেখেন এই যে ডিউরিং ব্যবহার, এই কারণে আমি বললাম এরপর দেখেন এখানে কিন্তু মুভি লেখা আছে। তো দেখতে পাবেন যেখানেই কিন্তু যে একটা চলবে একটা ঘটবে, দেখেন সে ঘুমিয়ে পড়েছিল ডিউরিং দ্য মুভি, মানে মুভি চলাকালীন বা সিনেমাটা চলাকালীন, তাহলে সিনেমা চলছে আর সেও ঘুমিয়ে পড়েছে, মানে একটা চলবে একটা ঘটবে। ঠিক আছে, সেই জন্য এখানে ডিউরিং ব্যবহার করছি। এবারে স্ট্রাকচারটা দেখেন, এখানে এখানে আমি এই কারণে ডিউরিং ব্যবহার করলাম কারণ মুভি আছে, মুভিটা হচ্ছে নাউন, সেই জন্য আমি ডিউরিং ব্যবহার করলাম। হ্যাঁ, যেমন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখেন হি ফেল অ্যাসলিপ, মানে সে ঘুমিয়ে পড়ে, ঠিক আছে, ওয়াচিং দ্য মুভি। তাহলে ভিউয়ার্স এখানে কি ব্যবহার করবেন, এখানে ডিউরিং না ওয়াইল, আপনি নিজে বলেন, কারণ আমরা নিয়মটা দেখেন, এখানে নিয়মটা দেখলে আপনি বুঝতে পারবেন ভার্বের সঙ্গে আইএনজি আছে, সেই জন্য আমি এখানে ওয়াইল ব্যবহার করব। ওকে, তো আশা করি ব্যাপারটা বোঝা গেল। এরপরে আমরা আরো কিছু উদাহরণ দেখে নিই। ঠিক আছে, তো পার্থক্যটা এটাই যে মানে স্ট্রাকচারটা এটাই হলো পার্থক্য। দেখেন আমি লিখে রেখেছি পার্থক্য এটাই, এই স্ট্রাকচারটাই হলো পার্থক্য। ঠিক আছে, যদি ডিউরিং ব্যবহার করি অবশ্যই নাউন থাকতে হবে, ডিউরিং যদি ব্যবহার করি অবশ্যই নাউন থাকতে হবে, নাউন থাকলে আমরা ডিউরিং ব্যবহার করব। আর ভার্বের সঙ্গে আইএনজি অথবা সাবজেক্ট ভার্বের সঙ্গে আইএনজি এরকম যখন থাকবে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা ওয়াইল ব্যবহার করব। ঠিক আছে, যেমন ধরেন আরো আমি উদাহরণ দিচ্ছি, his father joined in the army, ঠিক আছে, during first world war. His father joined army, হ্যাঁ দেখেন জয়েন আর্মি ডিউরিং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এই যে এরপরে নাউন আছে এই জন্য আমি ডিউরিং ব্যবহার করলাম। কিন্তু এটাই যখন আমি আবার এতে করব মানে ওয়াইল ব্যবহার করব, আপনারা নিজে বলবেন অ্যান্সারটা কি হবে। হিজ ফাদার জয়েন্ট ইন আর্মি ড্যাশ happening ঠিক আছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার।
দেখতে পাচ্ছেন এখানে আপনি কি ব্যবহার করবেন, ডিউরিং ব্যবহার করবেন না ওয়াইল ব্যবহার করবেন? অবশ্যই আপনাকে, আপনি বলেন কি ব্যবহার করবেন, কি ব্যবহার করবেন? না, অবশ্যই আমাদেরকে এখানে ওয়াইল ব্যবহার করতে হবে। কারণ কেন না, এখানে দেখেন ভার্বের সঙ্গে আইএনজি, সেই জন্য আমি কি ওয়াইল ব্যবহার করব। ঠিক আছে, যেমন ধরেন, আবার আমি একটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, দে ওয়ার হোমলেস, হোমলেস। ঠিক আছে, ড্যাশ দে ওয়ার হোমলেস, হ্যাঁ, ড্যাশ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এখানে কি ব্যবহার করবেন? তাহলে অবশ্যই আমাকে এখানে ডিউরিং ব্যবহার করতে হবে। ডিউরিং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। ঠিক আছে, কিন্তু এটাকেই যখন আমি ওয়াইল ব্যবহার করব, দেখেন এখানে আমি ওয়াইল ব্যবহার করছি, সেই ক্ষেত্রে আমাকে এখানে কি করতে হবে? একটা ভার্ব ইউজ করতে হবে। আমাকে এখানে আইএনজি যুক্ত একটা ভার্ব ইউজ করতে হবে। তাহলে আইএনজি যুক্ত আমি ভার্ব ইউজ করি, দে ওয়ার হোমলেস হ্যাপেনিং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি ডিউরিং ব্যবহার করতে পারবো না, আমাকে অবশ্যই ওয়াইল ব্যবহার করতে হবে। ওকে, অবশ্যই কি ওয়াইল ব্যবহার করতে হবে। এরপরে দেখেন ভিউয়ার্স, আমি কিছু আরো আপনাকে উদাহরণ দিচ্ছি। ঠিক আছে, কখন কখন আপনি ডিউরিং ব্যবহার করবেন। ঠিক আছে, যেমন ধরেন রেনি সিজন এমনি থাকলে এইগুলো কিন্তু আপনাকে মানে কি বলবো, মেমোরাইজ করে রাখতে হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনি ডিউরিং ব্যবহার করবেন। রেনি সিজনের পরে যতই ভার্ব থাকুক না কেন, আপনি ওয়াইল ব্যবহার করতে পারবেন না। রেনি সিজনের পরে ভার্ব থাকলে আপনি ওয়াইল ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, এবং ডিউরিং, এরপর আবার বলি, দেখেন, হ্যাঁ, ডিউরিং মিটিং। ঠিক আছে, এই যে মিটিং থাকা, এখানে মিটিং মানে আপনি মনে করবেন না, মিটিং মানে এখানে এটা হচ্ছে সাবজেক্ট। ডিউরিং এর পরে যদি মিটিং থাকে, এরপরে যদি ভার্বের সঙ্গে আইএনজি যে কোনো থাকলেই, হ্যাঁ, এখানে কিন্তু ওয়াইল ব্যবহার করা যাবে না। হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই আপনাকে কি ব্যবহার করতে হবে? অবশ্যই আপনাকে, হ্যাঁ, ডিউরিং ব্যবহার করতে হবে। যেমন আবার আপনার এমনি সেন্স থাকে। ঠিক আছে, যে হ্যাঁ, আমি 5 বছর ধরে মেদিনীপুরে বাস করছি। ঠিক আছে, মানে কি বলবো, লেন্থ টাইম। সেই ক্ষেত্রে আপনি আবার ডিউরিং ব্যবহার করে ফেলবেন না, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কি ফর ব্যবহার করতে হবে। তাহলে ধরেন, আই লিভড ইন মেদিনীপুর ফর 5 ইয়ার্স। ঠিক আছে, 5 বছর ধরে। তো ভিউয়ার্স, এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। তো ডিউরিং আপনি কখন ব্যবহার করবেন? না যখন, হ্যাঁ, মানে নাউন দেখতে পাবেন সেই ক্ষেত্রে ডিউরিং। আর ভার্ব না যখন ওয়াইল যখন সাবজেক্ট অথবা ভার্বের সাবজেক্ট, ভার্বের সঙ্গে আইএনজি, অথবা ভার্বের সঙ্গে আইএনজি, তার আগে অবশ্যই আপনাকে কি ওয়াইল ব্যবহার করতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন। নেক্সট আমরা চলে যাব উইদিন। ঠিক আছে, তো উইদিন দেখেন ভিউয়ার্স, এরপরে যেটা শিখাচ্ছি আপনাদেরকে উইদিন। হ্যাঁ, উইদিন একেবারেই সহজ ব্যাপার। উইদিনটা তেমন কোনো কিছু না। কখন আপনি উইদিন ব্যবহার করবেন? দেখেন আমি লিখছি, যখন নির্দিষ্ট সময় বোঝাবে, সময় অর্থাৎ দিন, সময়ের বা দিনের, হ্যাঁ, মধ্যেই বোঝাবে সময় বা দিনের বা বৎসরের, হ্যাঁ, বা কি বলবো, সপ্তাহের, কি বলবো, বা মাসের মধ্যেই বোঝাবে। সেই ক্ষেত্রে
যখন নির্দিষ্ট সময় বা দিনের বা বৎসরের বা সপ্তাহের বা মাসের মধ্যে বোঝাবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কি না আমি অবশ্যই কি ব্যবহার করব, উইদিন, উইদিন ব্যবহার করব। যেমন আপনি এখানে বলতে পারেন, ঠিক আছে, যে তার বাবা 3 দিনের মধ্যে ফিরে আসবে, হিজ ফাদার উইল রিটার্ন। হ্যাঁ, এখানে ফর মানে 3 দিনের মধ্যে। ভিউয়ার্স, আবার আপনি বলবেন যে স্যার আপনি তো এই তো বললেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে বাই বসে, এখানে কিন্তু সময় মানে কি, এখানে কোনো টাইম উল্লেখ করা থাকবে না যে 12টার মধ্যে পৌঁছাবো, 3টার মধ্যে আসবো, 2টোর মধ্যেই যাব। এটা কি কোনো দিন উল্লেখ করা থাকবে বা মাস উল্লেখ করা থাকবে। তার বাবা, হ্যাঁ, কি বলবো, 3 দিনের মধ্যে ফিরে আসবে, উইদিন 3 days। তার বাবা 3 দিনের মধ্যেই ফিরে আসবে, মানে কি 3 দিনের আগে হবে না, 3 দিনের পরে হবে না, ঠিক 3 দিনের মাথাতেই ফিরে আসবে। ওকে, যেমন আরো একটা উদাহরণ দিচ্ছি, ধরেন উইল ইউ বি অ্যাবেল টু কমপ্লিট দ্য ওয়ার্ক উইদিন এ মান্থ। ঠিক আছে, অর্থাৎ তুমি 1 মাসের মধ্যে কাজটা সম্পূর্ণ করতে পারবে। উইল ইউ বি অ্যাবেল টু কমপ্লিট complete to complete this work within, ঠিক আছে, 1 month বা a month। দেখেন ভিউয়ার্স, এখানে উইল ইউ বি অ্যাবেল মানে কি তুমি মানে 1 মাসের মধ্যেই কাজটা কমপ্লিট করতে পারবে বা সম্পূর্ণ করতে পারবে। এখানে কি 1 মাসের মধ্যে, এখানে যদি আমি কোনো টাইম ইউজ করি সেই ক্ষেত্রে বাই, যে তুমি 2টোর সময়ই কাজটা কমপ্লিট করতে পারবে, তুমি 1টার সময়ই কাজটা কমপ্লিট করতে পারবে, তুমি কি বলবো 12:30টার সময়ই কাজটা কমপ্লিট করতে পারবে, সেই ক্ষেত্রে কিন্তু ভিউয়ার্স আপনাকে অবশ্যই এখানে বাই লিখতে হবে। ওকে, কিন্তু যখন যে তুমি 2 বছরের মধ্যেই কাজটা কমপ্লিট করতে পারবে, তুমি 1 বছরের মধ্যেই কাজটা কমপ্লিট করতে পারবে, তুমি 1 সপ্তাহের মধ্যেই ফিরে আসবে, আমি 3 দিনের মধ্যেই তোমার সাথে দেখা করব, আমি 1 দিনের মধ্যেই ইংলিশ বইটাকে পড়ে শেষ করবো, এরকম যখন সেন্স বোঝাবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কি উইদিন ইউজ করতে হবে। ঠিক আছে, তো ভিউয়ার্স যাই হোক না কেন, হ্যাঁ, এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, এরপরেও আমাদের এটা প্রিপোজিশনের পার্ট 1 নিয়ে আলোচনা করলাম, এরপরে আমাদের থাকবে প্রিপোজিশনের পার্ট 2, প্রিপোজিশন অফ টাইম। হ্যাঁ, প্রিপোজিশন অফ টাইমের এটা পার্ট 1, এরপরে প্রিপোজিশন অফ টাইমের পার্ট 2, মানে একটা ভিডিওতে এটা কমপ্লিট করা, হ্যাঁ, বা সম্পূর্ণ করা এটা, ঠিক আছে, ঠিক না, কারণ দেখে অনেকে বোর ফিল করবে, সেই জন্য ভিউয়ার্স আমি কিন্তু এটার পার্টটা 2টো পার্ট করে দিলাম প্রিপোজিশন অফ টাইমের ক্ষেত্রে। ওকে, তো সেই থেকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। দিস চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার and watching for my video. Thanks, very thanks watching for my video. Okay.